যেন মৌ চায় না নিবিড় তাকে দেখুক, তাদের সাক্ষাৎ হোক। এতে নিবিড়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল আরো। সরাসরি ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মৌয়ের, ও ঠিক আছে? দুই ভাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলেন। দুজনেই ধরতে পারলেন নিবিড়ের চাপা চিন্তা। দুই ভাই নিবিড়ের দুই হাত ধরে নিয়ে যেতে যেতে বললেন, অনেকদিন তোমার সাথে বসে আড্ডা দেওয়া হয় না নিবিড়, চলো পেছন দিয়ে চায়ের আড্ডা দেই। নিবিড়ও মেনে নিল, কিন্তু মৌয়ের দুশ্চিন্তা তাতেও কাটল না। ওরা বাগান থেকে কিছুটা দূরে চেয়ার পেতে বসলো। সর্বপ্রথম প্রশ্নটা ইয়ামিনী করলো, নিবিড়, আজকে যা যা জিজ্ঞাসা করব তার সত্যি উত্তর দেবে। যদিও আমি জানি তুমি মিথ্যা বলো না, তবুও আমি আবারও ওয়ার্ন করছি, সত্যি বলবে। মেনে নিল নিবিড়, যদিও সে বুঝতে পারছে না ইয়ামিনের উদ্দেশ্য কি। ইয়াসিন প্রশ্ন করলেন, তুমি কি মৌকে ভালোবাসো? নিবিড় এই প্রশ্নে চমকে গেল। ইয়ামিন তাকে সময় না দিয়ে বলল, জলদি জলদি উত্তর দাও, আমাদের তারা আছে। কিন্তু এই প্রশ্ন কেন হঠাৎ? যা প্রশ্ন করেছি তার কুইক উত্তর দাও, বড়দের অপেক্ষা করাতে নেই। নিবিড় থেমে ভাবল কিছুটা, কপালের কোন চুলকে বলল, সেভাবে কখনো ভেবে দেখিনি, তবে ওর জন্য একটা সফট কর্নার আছে আমার। এমনটা কখনো কোনো মেয়ের প্রতি আসেনি। ভেরি গুড। যদি দেখো মৌয়ের কোনো বিপদ হলো, ও কি বিয়ে করবে? বিয়ে? নিবিড় চিন্তায় পড়ে গেল। ইতস্ত হয়ে বলল, মৌ আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করে ইয়াসিন মামা। ওর সাথে আমার অতীতের রেকর্ড খারাপ আছে। আমার মনে হয় না আমার সামান্য পছন্দের বোঝাপড়া না করে বিয়ের কথা ভাবা উচিত। ইয়াসিন মামা বললেন, প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো, যদি কখনো সেই পরিস্থিতি হয়। সরি মামা, আমি সত্যি এরকম কিছু ভাবতে পারছি না। মৌ ভালো কাউকে ডিজার্ভ করে, ওর টাইপের। আমি পারি না বিয়ের ব্যাপারটা ওর ওপর চাপিয়ে দিতে। তোমার কেন মনে হয় মৌ ভালো কাউকে ডিজার্ভ করে? তুমি কেন নও? নিঃসন্দেহে তুমি একজন ভালো মানুষ। ওই যে বললাম, পাস্ট রেকর্ড ভালো না। আর ওকে বিয়ের কথা বললে ও কি ভাববে? ইয়ামিন বুঝলো নিবিড় এখনো তার মনের ভাব নিয়ে বেশ চিন্তিত, নার্ভাস এবং কনফিউজড। মানুষ ধাক্কা না খেলে পথে আসে না। তাই এবার ইয়ামিন সেই ধাক্কাটাই দিল নিবিড়কে। নিবিড়, তুমি কি জানো তোমার অনুপস্থিতিতে মৌকে অ্যাসিড ছোড়া হয়েছে? জাবির নামের এক ছেলে এই কাজ করেছে কয়েক মাস আগে। মুখ বাঁচলেও ওর হাত বাঁচেনি। দুই ভাই একই সাথে নিবিড়ের দিকে তাকালো। নিবিড়ের গলা দিয়ে শব্দ বেরুলো না। সে শক্ত হয়ে বসা, চোখ মুখ বিমূর, চোয়াল শক্ত কিন্তু দৃষ্টি শূন্য। ইয়াসিন বাকি সব ধীরে ধীরে নিবিড়কে বলল। ইয়ামিন ততক্ষণে সূক্ষ্ম নজরে নিবিড়ের মুখের পরিবর্তন দেখছে। ধীরে ধীরে ছেলেটার মুখ লাল হয়ে গেছে। নিবিড় হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, শুয়োরের বাচ্চাটা এখন কোথায় আছে? কেস চলছে। যতদূর দেখলাম কেস অনেকটা আমাদের হাতেই আছে। এত দ্রুত ছাড় দেবে না ওটাকে। ইয়ামিন নিবিড়ের ধ্বংসাত্মক রাগ অনুভব করতে পারছে। অতিরিক্ত ক্ষেপলে যেমন মানুষ চুপসে যায়, নিবিড়েরও একই পরিস্থিতি। সে নিতেই পারছে না তার অনুপস্থিতিতে এত কিছু হয়ে গেছে। নিবিড় টের পেল সূক্ষ্ম এক সুইয়ের মতো কিছু একটা তার বুকের বাপাসটায় বিচ্ছে। এই অনুভূতি নতুন তার জন্য, বড্ড নতুন। কেমন যেন হাঁসফাঁস লাগছে, দম বন্ধ লাগছে। ইচ্ছে করছে নিজের হাতে আইন তুলে নিতে। সবকিছু তছনছ করে দেওয়ার মতো অনুভূতি হচ্ছে তার, প্রথমবারের মতো। নিবিড় ঘাসের দিকে নজর স্থির করে রাখলো। চোখে ভেসে উঠল নিবিড়কে দেখে মৌয়ের ভয় পাওয়া, তাকে দেখে পালিয়ে যাওয়া। সঙ্গে খেয়াল করেছিল মৌয়ের বাম হাতটা কাপড়ের মাঝে লুকিয়ে রাখা। নিবিড় খুব বড়সড় কিছু একটা উপলব্ধি করলো আজ। এই উপলব্ধি না হলে হয়তো বুঝতেই পারতো না নিবিড়ের ভেতরের কোথাও কিছু একটা লম্বা সময় ধরে বন্দী হয়েছিল। এজন্যই বুঝি তুমি আমাকে দেখে ওভাবে পালিয়েছ মৌ? নিবিড়ের উপস্থিতি পেয়ে মৌ আবারও ঘরবন্দি হলো। সে নিজ মনে জপছে কিছুতেই নিবিড়ের সামনে যাওয়া যাবে না। নিবিড় তাকে দেখলে মুখ ফিরিয়ে নেবে, ছিছি করবে। না, সে ঘর থেকেই বের হবে না, কিছুতেই না। এর মাঝে হঠাৎ দরজা খুলে জুনায়েদ এলো। নিবিড় ভাইয়া ডাকছে তোমায় আপা। বলেছে তুমি যদি না আসতে চাও তাহলে যেন আমি তোমাকে ঘাট ধরে নিয়ে যাই। এটা নাকি একজন লেফটেন্যান্ট কমান্ডারের আদেশ। আমি এখন ভাইয়াকে বোঝাই কেমন করে? তুমি আমার কত বড় হও, আমার এই অসম্মান হতে দিও না আপা। হলুদের অনুষ্ঠানে সবাই উপস্থিত। বাড়ির পাশাপাশি বাগানেও রং বেরঙের সাজ। মাথার ওপর দিয়ে দড়ির মতো টেনে সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এরকমটা প্রায় সময় মেলাতে দেখা যায়, তবে আজকাল বিয়েতেও সাজানো হচ্ছে এসব। গান বাজছে সাউন্ড বক্সে। দূর দূরান্তে গানের শব্দ পৌঁছেছে। এখনই নাচের আয়োজন হবে, কাজিনরা নাচবে। হিজড়ারাও এসেছে নিজেদের চাঁদা তুলতে, তারাও নাচবে, বকশিস নেবে। নিবিড় মূল ডেকোরেশনের মধ্যেই দাঁড়ানো, তবে কিছুটা কোণ ঘেঁষে। এখানে আলো পৌঁছিয়েছে কম। নিবিড়ের হঠাৎ দূরে নজর পড়ল। মৌ আসতে চাচ্ছে না। জোনায়েদ তার হাত পা ধরার মতো করে নিয়ে আসছে। নিবিড় নজর সরিয়ে ফেললো। সরাসরি তাকালে মৌ আসবে না, আবারও পালাবে। আজ প্রথমবারের মতো মৌকে সে মনোযোগ দিয়ে দেখেছে, খুবই সূক্ষ্ম নজরে।
এখন মনে হচ্ছে তার ওভাবে তাকানো উচিত হয়নি। কেমন যেন হৃৎপিণ্ডের ওঠানামা বেড়ে গেছে। অনুভূতির সাথে বিবেকের বোঝাপড়াটা বেশ কঠিন। নিবিড় আগে সেভাবে কখনোই বোঝাপড়ার সম্মুখীন হয়নি। হয়তো ইয়ামিন মামারা আজ এই প্রসঙ্গ না তুললে এই সংগোপনের অনুভূতি তার অজানাই থেকে যেত। তবুও তার এখনো সময় দরকার। এত বড় শখ সে হজম করতে পারছে না। বারবার জাবির কুলাঙ্গারের মুখটা সামনে আসছে, আবারও মুখটা লাল হয়ে এলো তার। এই রাগটা সংবরণ করা মুশকিল হয়ে পড়ছে। কিন্তু জাবির এখন আইনের হাতে। নিবিড় তাকে পেলে হয়েছিল কাজ। সে তো চাইলেই আর আইন হাতে তুলে নিতে পারবে না। কিছুক্ষণ আগে বাবার সাথে নিবিড়ের কথা হয়েছে। মশিউর সাহেব ছেলেকে বর্তমান কেসের আপডেট দিয়েছে, এমনকি ভালো লয়ার এই কেসে লড়ছে তাও জানা যায়। কিন্তু এতটুকুও নিবিড়কে শান্ত করতে পারছে না। এখনো তার হাত পেছনের দিকে নিয়ে মুষ্টিবদ্ধ করে রাখা। সে মৌকে ছোটবেলা থেকেই পাখির মতো উঠতে দেখেছে। তার চঞ্চলতা দেখেছে, হাস্যোজ্জ্বল মুখ দেখেছে। মায়ের তাড়া খেয়ে মৌ সবসময় তাদের বাড়িতে এসে লুকাতো, নাহিয়ান এবং সোফিয়া খানমের কাছে। হ্যাঁ, এটা ঠিক, নিবিড়ের সাথে তার সাপে নেউলে সম্পর্ক। তাদের মধ্যে মারামারিও হয়েছে। একবার মৌ তাকে খামচি দিয়েছিল। নিবিড় কখনোই মেয়েদের এই খামচি পছন্দ করতো না, এজন্য প্রায় চর মেরে বসতো। যদিও মৌ তখনও খুব ছোট, কিশোরীর একদম শুরুতে। কিন্তু যখন দেখতো মৌ কাঁদতো এই চরে, নিবিড়ের ভালো লাগতো না। এজন্য সে কখনো নিজের বোনের গায়েও হাত তোলেনি। মৌকে অপমান করলেও কখনো আর হাত তোলেনি। রাগ ঝাঁঝ হলেও নিবিড় কিভাবে যেন মৌকে রন্ধ্রে রন্ধ্রে চিনে গেল। সেই নিজের চোখের সামনে বড় হওয়া মেয়েটার ওপর দিয়ে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, তার মানতে অসহ্য অনুভব হচ্ছে। এটা দুর্ঘটনা নয়, এক শব্দে জুলুম, ক্ষমাহীন জুলুম। মৌ ধীরে ধীরে নিবিড়ের পাশে দাঁড়ালো। তাদের মধ্যে 1.5 হাত দূরত্ব। নিবিড় মাথা নিচু করে তাকালো মেয়েটার দিকে। মেয়েটার মুখে চঞ্চলতা নেই, আছে একরাশ আতঙ্ক, ভয়। নিবিড়ের মনে পড়ে গেল ইয়ামিন মামার বর্ণনা, ঠিক সেই মুহূর্তে মৌয়ের আচরণ সম্পর্কে। এছাড়া এই 3 মাসের সব কিছু। নিবিড়ের নিঃশ্বাস গলায় আটকে রইল। সেই মুহূর্তে নিবিড় উপস্থিত থাকলে মৌয়ের সেই রূপ দেখার মতো সাহস তার হতো, নাকি সেই দুর্ঘটনা নিবিড় হতে দিত? কখনোই না। কিন্তু তার অনুপস্থিতিতে কেন এত বড় ঘটনা ঘটল? নিবিড়কে আহত দেখালো। সেই আহত রূপ মৌ দেখল না। সে যে মৌয়ের জন্য ভাঙছে, সেটা মৌয়ের ভয় তাকে অনুভব করাতে পারল না। এই ক্ষণিকের রূপটা মুহূর্তেই আবারও রাগে পরিবর্তন হয়ে গেল। নিবিড় মুহূর্তে তাকিয়েই সোজা সাপটা প্রশ্ন করলো, ঠিক আছিস? মৌয়ের গলায় স্পষ্ট কম্পন। নিবিড় মৌয়ের দিকে না তাকিয়েই বলল, কাঁদছিস কেন? ঠান্ডা লাগছে। আমাকে ভয় পাচ্ছিস? মৌ জবাব দিল না। সে নিবিড়কে নয়, নিবিড়ের প্রত্যাখ্যান ঘৃণাকে ভয় পাচ্ছে। মৌ অন্যদিকে ফিরে বলল, না, লুক এট মি মৌ। মৌ প্রথমে নিবিড়ের দিকে তাকালো না, অন্যদিকেই ফিরে রইল। কিন্তু যখন দেখলো নিবিড় আর কিছু বলছে না, তার তাকানোর জন্য অপেক্ষা করছে, মৌ ধীরে ধীরে তাকালো। মুহূর্তেই সে আটকে উঠল। নিবিড়কে খুব অচেনা লাগছে। খুন করে দেওয়া চাহনি, রাগে লাল হয়ে থাকা চেহারাটা ভয়ের কারণই বটে। মৌ ভয়ে 2 ধাপ পিছিয়ে গেল। সর্বনাশ, নিবিড় কি তবে সব জেনে গেছে? নিবিড় যথাসাধ্য চেষ্টা করলো নিজের রাগ নিয়ন্ত্রণ করার। অন্তত কণ্ঠস্বর শীতল রাখার চেষ্টা করলো, কিন্তু তার হয়ে উঠল না। নিবিড় কাটকাট গলায় বলে উঠল, দেখি, হাত দেখা। মৌ চমকে উঠল। 2 ধাপ পিছিয়ে অস্ফুট স্বরে বলল, কেন? কেনর উত্তর তুই জানিস? মৌ জানে নিবিড় তার পোড়া হাতের কথা জেনে গেছে। লোকটার চোখে মুখের আগুন ছড়া অবস্থা তাই বোঝা যাচ্ছে। সে পারছে না যেন মৌকেও সবার সাথে ভস্য করে দিতে। তার এই পুরো জীবনের অভিজ্ঞতায় নিবিড়কে কখনো এতটা রাখতে দেখেনি। মৌ সাহস দেখিয়ে বলল, না, জানি না, আমি হাত দেখাবো না। আপনার ঘৃণা লাগবে দেখলে। গড়িমসি করবি না। ঘৃণা করবো নাকি চুমু দেবো সেটা আমি বুঝবো। শো মি ইয়োর হ্যান্ড, ইটস অ্যান অর্ডার। মৌ। মৌ যেন আকাশ থেকে পড়ল নিবিড়ের বাচনভঙ্গি দেখে। এ কোন নিবিড় দাঁড়িয়ে আছে তার সামনে? নিবিড় এমন করছে কেন? নেশা টেশা করেছে নাকি শরীফের মতো লাল পানি খেয়েছে? মৌ আবারও 2 ধাপ পিছিয়ে যায়। ভয়ার্ত গলায় বলল, নিবিড় ভাই, শান্ত হন, কথাতে লাগাম টানুন। তোর মনে হচ্ছে আমি এখন লাগাম টানার অবস্থায় আছি? ভাষা মাই ফুট ফাস্ট। মৌ, অপেক্ষা করাস না। মৌ আবারও কাঁপল। সে যথেষ্ট শক্ত হয়ে এসেছিল নিবিড়ের সামনে। কেন বারবার আবারও ভয়ে বুক কাঁপছে? সবাই তার হাত দেখলে নিবিড় কেন নয়? কিন্তু সে কেন এত কাঁপছে? কেন বারবার কল্পনা করে বসছে নিবিড়ের বিকৃত মুখটা? কেন তার ভেতরে এত ভয়? অপছন্দ করলেই বা তার কি আসে যায়? সে তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে অনুভূতিদের দাফন করে দেবে, দেরি হলেও করবে। নিবিড় এবার কিছুটা চোখমুখ সহজ করলো। গলা নামিয়ে খুবই নমনীয় গলায় আওড়ালো, প্লিজ মৌ, আমায় একটু দেখতে দে। নিবিড়ের গলাটা কেমন যেন ভেঙে আসলো। মৌ আরেক দফা চমকালো। সে অনুভব করলো তার চোখ জোড়া ঝাপসা হয়ে এসেছে। তার হৃদয় আবারও ক্ষতবিক্ষত হচ্ছে। মৌ এই মুহূর্তে কাউকে বোঝাতে পারবে না নিবিড়ের সামনে তার দাঁড়ানোটা ঠিক কতটা চ্যালেঞ্জিং, সে ঠিক কতটা গাঢ়ভাবে পুড়ছে, ধ্বংস হয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। মৌ কম্পিত বাহাতটা শুধু বাড়িয়ে দিতেই পারলো। কাপড়টা খোলার মতো শক্তি হলো না তার। গাল বেয়ে তার জল গড়িয়ে পড়ছে। সে এই কান্না নিবিড়কে দেখাতে চাইছে না, কিন্তু অশ্রুরা আজ বড্ড অবাধ্য। তার ভেতরে চেপে রাখা সব দুঃখ বেরিয়ে আসছে।
মৌয়ের বিবেকও তার অশ্রুকে আটকে দিতে পারছে না। নিবিড় হাত বাড়িয়ে দিল। মৌয়ের সাথে আজ নিবিড়ের শক্ত হাত দুটো কাঁপছে। যেই হাতে অস্ত্র ওঠে সেই হাত মৌয়ের জন্য কাঁপছে। মৌ সেই দৃশ্য ঘোলাটে নজরে দেখল। নিবিড় ধীরে সুস্থে কাপড়ের হালকা বাঁধন খুলে দিল, পরপর কাপড়টা সরিয়ে দিল। যদিও সার্জারির কারণে তার হাত অনেকটাই আগের জায়গায় এসেছে, তবুও পুরোপুরি সেই দাগগুলোকে মুছে দেয়া যায়নি। নিবিড় দুহাতে মৌয়ের হাতটা ধরে একমনে তাকিয়ে রইল। মৌ নিবিড়ের দিকে তাকালো। সে দেখতে চায়, মৌ নিবিড়ের অভিব্যক্তি দেখতে চায়। নিবিড়ও কি তাকে বাকি সবার মতো ঘৃণা করবে? কিন্তু নিবিড় নিরুত্তর। সে শক্ত চোখে প্রতিটা দাগ দেখছে। সেই দাগের মতো করেই ক্ষতবিক্ষত হচ্ছে সে নিজেও। নিবিড়ের নিজেকে নিয়ে বড্ড অনুশোচনা হচ্ছে। সে কেন আগে থেকে জাবিরের ব্যাপারগুলো খেয়াল করেনি? সে কেন আগে থেকে মৌকে সুরক্ষা দিতে পারেনি? মেয়েটা কি করে এত যন্ত্রণা সহ্য করলো? সে জানতো সে মৌকে খুব ভালো করেই চেনে, তাহলে কেন মেয়েটা তার থেকে এসব লুকিয়ে গেল? মৌ কবে এত বড় হয়ে গেছে যে এখন নিজের সমস্যাগুলো নিজের মধ্যে রাখতে শিখে গেছে? নিবিড় ঘৃণা তো দূর, আলতো হাতে সে মৌয়ের দাগগুলো ছুঁয়ে দিল। সেই ছোঁয়ায় অদ্ভুত অনুভূতি পাচ্ছে মৌ। সে ডান হাতে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে দিল। সে ভুল ছিল। নিবিড় তাকে ঘৃণা করেনি। নিবিড় তার দাগগুলোকে ছুঁয়ে দিচ্ছে। সেই ছোঁয়াতে সুরক্ষা, যত্ন, হাহাকার মিশে আছে। নিবিড় মৌয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেল না। নিবিড় তার হাতে খুব যত্নের সাথে চেপে দিল, যেন সে তাকে নীরবে ভরসা দিচ্ছে। বৃদ্ধাঙ্গুল দিয়ে মৌয়ের উল্টো পিঠে বুলিয়ে দিয়ে খুব চাপাস্বরে জিজ্ঞাসা করলো, এখনো জ্বালাপোড়া করে? মৌ হেসকি তুলে বলল, না। ডাক্তার শেষ কবে দেখিয়েছিস? সোমবারে। নিবিড় থেমে গেল। এখনো তার নজর স্থির সেই দাগগুলোতে। দুজন দুজনের নীরবতার গল্প চলল কিছুক্ষণ। নিবিড় সেই নীরবের ইতি ঘটিয়ে বলল, এই দাগগুলো কিভাবে ঘৃণা করতে হয় তা আমি জানি না মৌ। মৌ ঘোলাটে চোখে নিবিড়ের দিকে তাকালো। তীরের মতো লাগছে এই বাক্যটা তার। নিবিড় আবারও বলল, আমাকে কেন কখনো বললি না জাবিরের ব্যাপারে? ভয় পেয়েছিলাম। নিবিড় এবার চোখে চোখ রাখলো। কিসের ভয়? তোর প্রতি আমার কোনো অধিকার নেই বলেই কি বলিসনি? মৌ দ্রুত নেতিবাচক মাথা নাড়ল। আবারও নিজেও চিন্তায় পড়ে যায়। অধিকার? যেমনটা পরিবার থেকে হয়, নাকি ভালোবাসার অধিকার? কিন্তু নিবিড় তো তাকে ভালোবাসে না। তাহলে কিসের অধিকারের কথা বলছে সে? মৌ নিবিড়ের দিকে তাকালো। আজ সে চোখের ভাষায় নমনীয়তা খুঁজে পাচ্ছে কেন? এই নিবিড়ের ভাবটা সেই জন্মদিনের আগের রাত থেকেও গাঢ়। যেন গাঢ় কোনো অনুভূতিতে বন্দী সেই চোখ জোড়া, এমনটা নয়। নিবিড় থেমে আবারও প্রশ্ন করল। মৌয়ের হাত এখনো তার হাতে বন্দী। ঘটনা কি হয়েছিল? মৌ মাথা নিচু করলো। মিনমিন করে বলল, জাবির জুনায়েদকে মারধর করে হসপিটালে ভর্তি করিয়েছিল। আমি শুধু তার প্রতিবাদই করতে গিয়েছিলাম। নিষেধ করেছিলাম যেন আমার ধারে কাছে আসার চেষ্টা না করে। কিন্তু বুঝতে পারিনি যে এতে আমার কি দোষ নিবিড় ভাই। মৌয়ের চোখ বেয়ে আবারও অশ্রু ঝরছে। এই পর্যায়ে নিবিড়ের দম ফুরিয়ে আসার উপক্রম।